আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যারা এই মুহূর্তে সিলেট ডিভিশনাল অনলাইন স্কুল লাইভ অনুষ্ঠানটি দেখছো, সবাইকে শুভেচ্ছা। আশা করি করোনার এই সময়টিতে তোমরা বাড়িতে অবস্থান করছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের সাথে নবম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি শাহাদাত হোসেন, সহকারী শিক্ষক বিজ্ঞান, ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি ভেবে দেখেছো আমাদের চারপাশে চেয়ার, চক ডাস্টার, কয়লা, স্বর্ণ অথবা লোহা, এমনকি আমাদের শরীর কি দিয়ে তৈরি? তোমাদের মতো প্রাচীন গ্রিক দার্শনিকরাও এ নিয়ে ভেবেছেন। তাদের ধারণা ছিল মহাবিশ্বের সকল কিছুই আগুন, পানি, মাটি, বাতাস এই চারটি মাত্র উপাদান দিয়ে তৈরি। তবে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস বলেছিলেন, পদার্থকে ভাঙতে ভাঙতে এক পর্যায়ে এটি এত ক্ষুদ্র হয়ে যায় যে এটিকে আর দেখা যায় না। তিনি এই ক্ষুদ্রতম কণার নাম দেন অ্যাটম। অ্যাটম গ্রিক শব্দ, যার অর্থ অবিভাজ্য। তারপর কেটে গেল বহু বছর। 1803 সালে ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন বিভিন্ন পরীক্ষার পর বললেন, প্রতিটি পদার্থ অজস্র ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণার সমন্বয়ে তৈরি। তিনি দার্শনিক ডেমোক্রিটাসের সম্মানে এ কণার নাম দেন অ্যাটম বা পরমাণু। তারপর থেকেই নিয়মিতভাবে চলছে পরমাণু নিয়ে গবেষণায় প্রমাণিত হয়েছে যে পরমাণু অবিভাজ্য নয়। যেমন আমাদের পরিচিত চক, তাকে গুঁড়ো করলে পাওয়া যাবে চকের গুঁড়ো বা পাউডার। আরও ক্ষুদ্র করলে পাওয়া যায় বিভিন্ন মৌলিক কণার পরমাণু। আবার এই পরমাণুকে ভাঙলে পাওয়া যায় ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইত্যাদি। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠ হলো পদার্থের গঠন। এই পাঠ শেষে তোমরা মৌলিক ও যৌগিক পদার্থ, পরমাণু ও অণু কি তা বলতে পারবে, প্রতীক, সংকেত ও পরমাণুর ভেতরের কণা সম্পর্কে বলতে পারবে, পরমাণুর প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা বের করতে পারবে। তোমরা যারা নবম শ্রেণীতে উঠেছ, তাদের জন্য রসায়ন বইটির এই অধ্যায়টিকে একটু সহজ করে সংক্ষেপে আলোচনা করা হয়েছে। তবে বিষয়টি কিন্তু ব্যাপক এবং মৌলিক একটি বিষয়। তাহলে চলো আজকে সেই আলোচনা শুরু করি। তাহলে চলো প্রথমে আলোচনা করি মৌলিক ও যৌগিক পদার্থ নিয়ে। আমরা যদি এক টুকরা লোহাকে অনবরত ভাঙতে থাকি, তাহলে কি দেখব? একটু ভাবো। দেখবে যে এতে রয়েছে শুধুমাত্র লোহার পরমাণু। অপরদিকে পানিকে বিশ্লেষণ করলে দেখব যে এতে রয়েছে শুধু হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে ক্ষুদ্র ক্ষুদ্র বহু সংখ্যক কণা, যেখানে অক্সিজেন ও হাইড্রোজেন আবার আলাদা আলাদা কণা। সুতরাং আমরা বলতেই পারি লোহাতে আয়রন অথবা লোহার কণা ছাড়া আর কিছুই নেই। তাই লোহা একটি মৌলিক পদার্থ। অপরদিকে পানি যেহেতু হাইড্রোজেন ও অক্সিজেন নামক দুটি আলাদা আলাদা মৌলিক কণার সমন্বয়ে গঠিত, তাই পানি হচ্ছে যৌগিক পদার্থ। এরকম কিছু মৌলিক পদার্থ হলো নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন, ম্যাগনেসিয়াম, সালফার, অক্সিজেন, ক্যালসিয়াম ইত্যাদি। এ পর্যন্ত পৃথিবীতে 118টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে 98টি প্রাকৃতিক এবং 20টি কৃত্রিম, অর্থাৎ বিজ্ঞানীরা পরীক্ষাগারে তৈরি করেছেন। আবার যৌগিক পদার্থ হলো মৌলিক পদার্থ দিয়ে তৈরি সকল বস্তু। এর সংখ্যা অসংখ্য, যেমন পানি, চক বা আমরা যে খাবার লবণ খাই সেই লবণ। এবার চলো পরমাণু ও অণু কি তা বোঝার চেষ্টা করি। তোমরা যারা এতক্ষণ মৌলিক ও যৌগিক পদার্থ বুঝে নিয়েছো, তাদের কাছে অণু ও পরমাণু বিষয়টা আরো সহজ হয়ে যাবে। আসলে এই যে এতক্ষণ আমরা মৌলিক পদার্থ নিয়ে আলোচনা করলাম আর জানলাম মৌলিক পদার্থ হচ্ছে এমন ক্ষুদ্রতম কণা যাকে আর ভাঙা যায় না,
বস্তুত এই ক্ষুদ্রতম কণাকেই পরমাণু বলে। অর্থাৎ পরমাণু হলো এমন ক্ষুদ্রতম কণা যা মৌলিক পদার্থের বৈশিষ্ট্য বহন করে। যেমন লোহার পরমাণু শুধুমাত্র লোহার বৈশিষ্ট্যই প্রকাশ করে। অপরদিকে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম একক হচ্ছে অণু। অর্থাৎ কয়েকটি ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের মৌলিক পদার্থের সমন্বয়ে সম্পূর্ণ নতুন আরেকটি ভিন্ন বৈশিষ্ট্যের ক্ষুদ্রতম কণাই হলো অণু। যেমন পানির অণু, যেখানে হাইড্রোজেন ও অক্সিজেন মিলে যে পানির অণু তৈরি হয় তা হাইড্রোজেন পরমাণু ও অক্সিজেন পরমাণুর বৈশিষ্ট্য থেকে সম্পূর্ণ ভিন্ন। এরকম একটি কার্বন পরমাণু ও দুটি অক্সিজেন পরমাণু নিয়ে কার্বন ডাই অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইডের একটি অণু গঠিত হয়। আবার দুটি অক্সিজেন পরমাণু একত্রিত হয়ে একটি অক্সিজেন অণু তৈরি হয়। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, এখানে হয়তো তোমরা প্রশ্ন করতে পারো যে অক্সিজেন ছাড়া তো এখানে আর কোনো মৌল নেই, তাহলে এটা আবার অণু হলো কিভাবে? বিষয়টি হচ্ছে, যখন অক্সিজেন একা থাকে তখন অক্সিজেন অবশ্যই পরমাণু এবং কখনোই অণু নয়। কিন্তু যখন অক্সিজেন গ্যাস আকারে থাকে তখন দুটি অক্সিজেন পরমাণু একত্রিত হয়ে অক্সিজেন গ্যাসের একটি অণু গঠন করে। তখন অবশ্যই তাকে অণু বলবো এবং এটি হবে মৌলিক অণু। অনুরূপভাবে একটি সোডিয়াম এবং একটি ক্লোরিন, অর্থাৎ সোডিয়াম পরমাণু এবং একটি ক্লোরিন পরমাণু মিলে তৈরি হয় সোডিয়াম ক্লোরাইডের একটি অণু, যাকে আমরা খাবার লবণ বলেছিলাম। এই যে এত মৌলিক পদার্থ বলে তোমাদের কান ঝালাপালা করে দিলাম, এবার চলো দেখি এই মৌলিক পদার্থকে কিভাবে লিখে প্রকাশ করা হয়। আমরা তো শুরুতেই কয়েকটি মৌলিক পদার্থের নাম জেনেছিলাম। এগুলোকে যদি এত বড় বড় নাম লিখে প্রকাশ করা হয় তাহলে রসায়ন বই হয়ে যাবে একটা উপন্যাস, মানে অনেক বড় হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, তাহলে কিভাবে এদের প্রকাশ করা হয়? হ্যাঁ, বিজ্ঞানীরা এর ব্যবস্থাও করেছেন। সেটা হলো কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের প্রথম অক্ষর দিয়ে ওই মৌলটিকে প্রকাশ করা। এবার বলো তো, এই ব্যবস্থাটিকে কি বলে? হ্যাঁ, এই ব্যবস্থাটিকে বলে প্রতীক। অর্থাৎ মৌলকে সহজে প্রকাশ করার জন্য মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের প্রথম অক্ষর নিয়ে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার পদ্ধতিটাই হচ্ছে প্রতীক। যেমন নাইট্রোজেনের প্রথম অক্ষর এন, তাই নাইট্রোজেনকে আমরা এন দ্বারা প্রকাশ করতে পারি। তেমনি হাইড্রোজেনের প্রথম অক্ষর এইচ, তাই এইচ দ্বারা হাইড্রোজেনের প্রতীক লিখতে হয়। সালফারের প্রথম অক্ষর এস, তাই এস দ্বারা সালফারের প্রতীক লিখতে হয়। অক্সিজেনের প্রথম অক্ষর ও, তাই ও দ্বারা অক্সিজেনের প্রতীক লিখতে হয়। কার্বনের প্রথম অক্ষর সি, তাই কার্বনের প্রতীক লিখতে হয় সি দ্বারা। তবে ক্যালসিয়ামের প্রতীক লেখার সময় যদি আমরা সি লিখি তবে তা কার্বনের প্রতীকের সাথে মিলে যায়, তাই প্রথমে সি বড় হাতের লিখে ছোট হাতের এ লিখতে হয়, আর এভাবেই ক্যালসিয়ামের প্রতীক লিখতে হয়। অনুরূপভাবে কোবাল্টের ক্ষেত্রে সি ও। ক্যাডমিয়ামের প্রতীক যদি সি এ লিখি তবে কি ঠিক হবে? কখনোই না। কেন ভুল হবে বলো তো? কেননা ক্যালসিয়ামের প্রতীক সি এ, তাই এটা হবে সিডি। সুতরাং আমরা বুঝলাম দুটি মৌলের প্রথম অক্ষর একই হলে প্রথম অক্ষরের সাথে দ্বিতীয় বা তার পরের ছোট হাতের অক্ষর নিয়ে মৌলের প্রতীক লিখতে হয়। এছাড়া কিছু মৌলের ল্যাটিন নাম থেকেও প্রতীক লিখতে হয়। যেমন সোডিয়ামের ল্যাটিন নাম নেট্রিয়াম, তাই এর প্রতীক Na। কপারের ল্যাটিন নাম কিউপ্রাম, তাই এর প্রতীক Cu। পটাশিয়ামের ল্যাটিন নাম ক্যালিয়াম, তাই এর প্রতীক K। সিলভারের ল্যাটিন নাম আর্জেন্টাম, তাই এর প্রতীক Ag। একটু খেয়াল করো, তুমি হয়তো বলতে পারো এখানে Ar হলো না কেন? সেই একই উত্তর,
একটি মৌল হচ্ছে আর্গন, নিষ্ক্রিয় গ্যাস, সেই আর্গনের প্রতীক হচ্ছে এয়ার। তাই আর্জেন্টামের প্রতীক ক্যাডমিয়ামের মতো প্রথম অক্ষর ও তৃতীয় অক্ষর দিয়ে লেখা হয়েছে। আবার গোল্ডের ল্যাটিন নাম এরাম, সুতরাং এ ইউ। সীসা বা লেডের প্রতীক কি হবে তার আগে জানতে হবে তার ল্যাটিন নাম প্লাম্বাম, পিবি, সুতরাং এই হলো আমাদের প্রতীক। যাই হোক, তোমরা তোমাদের বইয়ে চোখ বুলালে আরো অনেক মৌলের প্রতীক সম্পর্কে জানতে পারবে। এবার আমরা জানব সংকেত সম্পর্কে। সংকেত মূলত অণুর সংক্ষিপ্ত রূপ, যেখানে মৌলের প্রতীক ও সংখ্যা ব্যবহৃত হয়। যেমন দুটি হাইড্রোজেন পরমাণু নিয়ে এক অণু হাইড্রোজেন গ্যাস হয় আর এর সংকেত H2, যেখানে প্রথমে প্রতীক লিখে তার নিচে কতটি হাইড্রোজেন পরমাণু ব্যবহৃত হয়েছে তার সংখ্যাটি লেখা হয়েছে। অনুরূপভাবে দুটি অক্সিজেন পরমাণু নিয়ে এক অণু অক্সিজেন গ্যাস তৈরি হয়, যার সংকেত O2। একটি কার্বন পরমাণু ও দুটি অক্সিজেন পরমাণু নিয়ে তৈরি হয় এক অণু কার্বন ডাই অক্সাইড, যার প্রতীক CO2। আবার একটি কার্বন পরমাণু, একটি ক্যালসিয়াম পরমাণু ও তিনটি অক্সিজেন পরমাণুর সমন্বয়ে এক অণু ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়, আর তার সংকেত হচ্ছে CO3। আশা করি তোমরা নিশ্চয়ই সংকেত ব্যাপারটি বুঝে গেছো। মোটামুটি এই হচ্ছে সংকেত। এবার আমরা একটু পরমাণুর ভেতরের কণা নিয়ে আলোচনা করব। আমরা পূর্বেই দেখেছি কয়লাকে ভাঙলে অথবা আয়রনকে ভাঙলে, কয়লাকে ভাঙলে কার্বনের পরমাণু অথবা আয়রনকে ভাঙলে আয়রনের পরমাণু পাওয়া যাবে। কিন্তু এই পরমাণুর ভিতরে কি রয়েছে সেটা হচ্ছে প্রশ্ন। আমরা উদাহরণ হিসেবে একটি কার্বন পরমাণু নিতে পারি। আমরা যদি একটু খেয়াল করি তবে দেখব পরমাণুর কেন্দ্রে রয়েছে প্রোটন, নিউট্রন এবং এর চারপাশে ঘূর্ণায়মান ইলেকট্রন সমূহ। এই তিনটি মৌলিক কণিকাকে স্থায়ী কণিকা বলা হয়। চলো এদের সম্পর্কে একটু জেনে নিই। প্রোটনকে P দ্বারা প্রকাশ করা হয়। এর চার্জ হচ্ছে +1.60 ইন্টু 10⁻⁻19 কুলম, অর্থাৎ এটি ধনাত্মক চার্জ বিশিষ্ট একটি কণা। এর ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম, যা খুবই অল্প। এই ভর এতটা অল্প যে বলে বোঝানো সম্ভব নয়। তারপরও তোমাদের একটা ধারণা দিচ্ছি। যদি আমরা একটি ভর পরিমাপক যন্ত্রে একটা একটা করে প্রোটন রাখতে রাখতে যদি 6-এর পরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23টা, হ্যাঁ 23টা শূন্য লিখে যে সংখ্যাটি হয়, সেই কয়টি প্রোটন যদি ওই ভর পরিমাপক যন্ত্রে রাখি তবে তার ভর হবে মাত্র 1 গ্রাম। তাহলে বুঝে নাও একটি প্রোটনের ভর কত অল্প। অর্থাৎ 1 গ্রামকে যদি 6-এর পরে 23টি শূন্য দিয়ে যে সংখ্যাটি হয় তা দিয়ে ভাগ করি তবে তার ভর হবে 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম। যাক, তোমরা ভালো করে পড়লে এটাকে আরেকটু ভালোভাবে বুঝবে নিশ্চয়ই। আরেকটু সামনে আগাই। তারপরেই রয়েছে নিউট্রন। একে N দ্বারা সূচিত করা হয়, তবে এর কোনো চার্জ নাই, তাই এটি চার্জ শূন্য কণা, অর্থাৎ এর চার্জ শূন্য এবং এর ভর হচ্ছে
1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম, যা নিউট্রনের ভরের সমান। শেষে রয়ে গেল ইলেকট্রন, একে ই দ্বারা প্রকাশ করা হয়। এর চার্জ হচ্ছে -1.60 ইন্টু 10⁻19 কুলম্ব। এর ভর 9.110 ইন্টু 10⁻⁻20 গ্রাম। অর্থাৎ এটি প্রোটন থেকে 1840 গুণ হালকা। অর্থাৎ একটা প্রোটনের ভরকে যদি আমরা 1840 ভাগ করি, তারপরে যে ভরটা পাবো, একটি ইলেকট্রনের ভর হচ্ছে ততটুকু। সুতরাং মোটামুটি ইলেকট্রন সম্পর্কে বুঝে গেলাম। যাই হোক, এই আধান নিয়ে আমরা শেষ করে দিলাম। কিন্তু একটি কথা, এই যে আধান নিয়ে বড় বড় সংখ্যা, বড় বড় ভর আমরা আলোচনা করলাম, কার্যক্ষেত্রে কিন্তু এর একটু সমস্যা রয়ে যায়। এত বড় বড় সংখ্যা দিয়ে আমরা কিন্তু প্রকাশ করতে পারি না। তাই বিজ্ঞানীরা বিষয়টিকে সহজ করার জন্য, মানে সবার জন্য যাতে বিষয়টা সহজ হয়, এই জন্য প্রোটনের আধানকে +1, অর্থাৎ আপেক্ষিক আধান +1, এবং এর আপেক্ষিক ভরকে 1 হিসাবে চিহ্নিত করেছেন। অনুরূপভাবে নিউট্রনের আপেক্ষিক ভর 1, আর যেহেতু এর চার্জ 0, তাই এর কোনো চার্জ নেই। আর ইলেকট্রনের আমরা তো জানি ইলেকট্রন ঋণাত্মক আধান বিশিষ্ট, তাই এর আধান হচ্ছে -1 এবং এর আপেক্ষিক ভর হচ্ছে, আমরা তো জানি ইলেকট্রন হচ্ছে প্রোটন থেকে 1840 গুণ হালকা। তাই প্রোটনের তুলনায় এটি যেহেতু খুবই ক্ষুদ্র ভর সম্পন্ন, তাই এর ভর ধরা হয়েছে 0। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা পারমাণবিক সংখ্যা সম্পর্কে জানব। কোন মৌলের প্রোটন সংখ্যাই হচ্ছে ওই মৌলের পারমাণবিক সংখ্যা। যেমন আমাদের এখানে রয়েছে একটি প্রোটন, সুতরাং এর পারমাণবিক সংখ্যা 1 এবং মৌলটি হলো H। আরেকটি বিষয় লক্ষণীয়, যে কোনো মৌলের যতটি প্রোটন থাকবে ঠিক ততটি ইলেকট্রন থাকবে। বিষয়টা একটু ভালোভাবে মনে রাখবে। সুতরাং H মানে হাইড্রোজেন পরমাণুতে রয়েছে একটি ইলেকট্রন। এখানে প্রোটন সংখ্যা, বা কি বলা যেতে পারে, প্রোটন সংখ্যাকে আমরা কি বলেছি? পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। সুতরাং এই মৌলটি হলো হিলিয়াম, আর এতে রয়েছে 2টি ইলেকট্রন। কারণ আমরা আগেই বলেছি যতটা প্রোটন ততটা ইলেকট্রন। এই মৌলটিতে প্রোটন সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ পারমাণবিক সংখ্যা 6। সুতরাং মৌলটি হচ্ছে কার্বন এবং এতে ইলেকট্রনের সংখ্যাও 6। এখানে প্রোটন সংখ্যা 11। সুতরাং এই মৌলটি হচ্ছে, দুঃখিত, এখানে প্রোটন সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ মৌলটিতে 8টি প্রোটন। সুতরাং 8 প্রোটন সংখ্যা বিশিষ্ট মৌলের নাম হচ্ছে অক্সিজেন এবং এতে রয়েছে 8টি ইলেকট্রন। এবার একটু ভর সংখ্যা সম্পর্কে জানি। কোনো মৌলের প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলে। আমরা কিন্তু একটু আগে জেনেছি কোনো মৌলের কেন্দ্রে থাকে নিউট্রন ও প্রোটন। সুতরাং ভর সংখ্যা হলো ওই কেন্দ্রের, অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে যে নিউট্রন আর প্রোটন আছে তাদের যোগফল। যেমন এই মৌলটির কথা একটু চিন্তা করি। এই মৌলটিতে প্রোটন 6টি, নিউট্রন 6টি। সুতরাং এর ভর সংখ্যা 6 + 6 = 12। খুব সহজ, তাই না? এবার দেখো এই মৌলটির দিকে, এর প্রোটন সংখ্যা 2। সুতরাং মৌলটি হলো হিলিয়াম, এর কেন্দ্রে রয়েছে 2টি নিউট্রন। সুতরাং এর ভর সংখ্যা হলো 4। এবার একটু ভিন্নতা খেয়াল করি। মৌলটির দিকে তাকাও, প্রোটন সংখ্যা 1,
সুতরাং মৌলটি হাইড্রোজেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। নিউট্রন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা শূন্য, অর্থাৎ নিউট্রন নেই, সুতরাং এর ভর সংখ্যা হবে 1 যোগ 0 সমান 1। এবার এক কাজ করলে কি হয়, যদি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিয়ে দেই তাহলে কি হবে একটু ভেবে বলো তো, একটু ভাবো। হ্যাঁ, ঠিক ধরেছ, থাকবে নিউট্রন সংখ্যা। এখানে প্রদর্শিত মৌলটির দিকে খেয়াল করো, ভর সংখ্যা কত? 23 এবং এর প্রোটন সংখ্যা 11। আর আমরা তো জানি 11 প্রোটন সংখ্যা বিশিষ্ট মৌলটি হলো সোডিয়াম। সুতরাং 23 থেকে যদি আমরা 11 বাদ দিয়ে দিই অর্থাৎ বিয়োগ করি তাহলে থাকবে আমাদের 12। সুতরাং সোডিয়ামের নিউট্রন সংখ্যা হলো 12। যাই হোক, আমরা অনেক কিছু শিখলাম, এবার আরেকটু জিনিস শিখব। তোমাদেরকে আবারও বলছি, লাইভটি শেয়ার করে দাও। লাইভটি তোমাদের যারা যারা দেখছো তাদের সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করো, তোমার পরিচিত জনকে লাইভটি শেয়ার করে দাও, কারণ তোমার মাধ্যমে হয়তো আরেকজন তার সামান্যতম উপকার হতে পারে। এই যে আমরা মৌলের প্রতীক জানলাম, প্রোটন সংখ্যা জানলাম, ভর সংখ্যা জানলাম, এত কিছু একসাথে কিভাবে লেখা হয় তা জানতে ইচ্ছে করে না? তারও ব্যবস্থা আছে, চলো দেখে নিই সেটা কি ব্যবস্থা। এটি একটি কার্বন পরমাণু যার প্রতীক সি, এর প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা 6, অর্থাৎ প্রোটন সংখ্যাও 6, নিউট্রন সংখ্যাও 6। এর ভর সংখ্যা 12। প্রথমে কার্বনের প্রতীক সি লিখব, তারপরে প্রোটন সংখ্যা লেখার প্রতীকের বাম দিকে নিচে লিখব এবং ডান দিকে উপরে লিখব তার ভর সংখ্যা। ব্যাস, হয়ে গেল। এবার চলো আরো একটি উদাহরণ দেখি। এখানে এই মৌলটির প্রতীক ও ভর সংখ্যা দ্বারা কি বুঝি? এখানে এই মৌলের প্রতীক ও সংখ্যা দ্বারা কি বুঝি? ঠিক ধরেছেন, এখানে বিই দ্বারা বুঝি এটি বেরিলিয়ামের প্রতীক, এর পারমাণবিক সংখ্যা 4 এবং এর ভর 9। এবার তোমাদের কাছে প্রশ্ন, বেরিলিয়ামের নিউট্রন সংখ্যা কত? কিভাবে বের করবে? প্রোটন সংখ্যা থেকে, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলেই নিউট্রন সংখ্যা হয়ে যাবে। যাই হোক, আশা করি আজকের ক্লাসটি ভালোভাবে খেয়াল করেছো। নিশ্চয়ই তোমাদের বইটি পড়বে এবং ভালো প্রস্তুতি নিয়ে রাখবে। আবার বলছি, বাড়িতে থাকো, ভালো থাকো, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।